বারোঘাট তেরোহাট এই নিয়ে দায়হাট এই প্রবাদ বাক্যটি হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই কথাটির প্রকৃত অর্থ কি, বা বারোঘাট তেরোহাটের নামই বা কি? না জানা থাকলে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে জানবো যে দায়হাট নামকরণের মাহাত্ম্য। বারোঘাট তেরোহাট এই নিয়ে দায়হাট এই প্রবাদ থেকেই বোঝা যায় শুরু থেকে বাণিজ্য নগরী হিসাবে নাম ছিল এই তল্লাটের। মুঘল বাংলার নবাবের হাত ঘুরে বর্ধমানের রাজাদের অধীনে আসে এই জনপদ। নানা সৌধ মন্দিরের শোভা বাড়ে শহরের। কাঁসা পিতলের ব্যবসার ভর করে লক্ষ্মী অচলা রয়ে যান, কিন্তু বিধি বাম। যে সময় বর্গী হামলায় তছনছ হয়ে যায় এই শহর। ইতিহাস বলে ভাস্কর পণ্ডিতের সৈন্যরা সৌধ ভেঙে সম্পদ নষ্ট করে ছিনিয়ে নেয় এই জনপদের গৌরব। থমকে পড়া শুরু সেই থেকেই। যমজ শহর কাটোয়া এগিয়ে এলেও কি জনসংখ্যা কি পুরো পরিষেবার দায়হাট পৌরসভা রয়ে গিয়েছে নামেই। আবুল ফজলের আইন আকবরী গ্রন্থে যে ইন্দানি পরগনার উল্লেখ পাওয়া যায় তা গড়ে উঠেছিল এই দায়হাটকে ঘিরেই। ইতিহাস বলে মুঘল আমলেও সমৃদ্ধ এই অঞ্চল থেকে মোটা অঙ্কের রাজস্ব যেত। পরে মুর্শিদ কুলি খায়ের আমলে দায়হাটের হাত বদল হয়। বাংলার নবাব দায়িত্ব নেন এই জনপদের। ভাগীরথীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য অবশ্য চলছিলই। আরো পরে নবাব সুজাউদ্দিনের সময়ে পাটুলির জমিদার রামভদ্র চৌধুরীকে দায়িত্ব দেন নবাব। 1728 সালে বর্ধমানের রাজা চিত্রসেনের অধিকারে আসে দায়হাট। 1740-এ মারা যান বর্ধমানের মহারাজা মহাতাব কীর্তচাঁদ। তিনি দায়হাটে ভাগীরথীর তীরে একটি গঙ্গাবাস তৈরি করেন। লোকে বলতো রাজবাড়ি। বাড়িটি নাই, কিন্তু তার স্মৃতি হিসাবে ওই জায়গাটি রাজবাড়ির মোড় হিসাবে আজও পরিচিত। সেখান থেকে কিছু দূরে মহারাজ কীর্তিচাঁদের স্মৃতিসৌধ নির্মাণ করেন তার উত্তরসূরিরা, যা বর্তমানে সমাজবাড়ি নামে খ্যাত। কীর্তিচাঁদ দায়হাটে অনেকগুলি শিব মন্দিরও নির্মাণ করেছিলেন। আর এক রাজা তিলকচাঁদ দায়হাটের কিশোর কিশোরী মন্দির প্রতিষ্ঠা করেন। রাজাদের হাত ধরে কাঁসা পিতল শিল্প ভাগীরথীকে ঘিরে নদী বাণিজ্য উন্নতি ঘটতে থাকে। তারই মধ্যে 1742 সালের 15 এপ্রিল ভাস্কর পণ্ডিতের নেতৃত্বাধীন বর্গী সেনারা বর্ধমানে হামলা চালায়। বর্ধমান শহর ধ্বংস করে রাজাদের গঙ্গাবাসের দখল নেওয়ার জন্য দায়হাটে আসে তারা। গঙ্গাবাসের দখল নেওয়ার পরেও বর্গী হামলা চলতেই থাকে। এছাড়াও নবদ্বীপ থেকে সন্ন্যাস নিতে কাটোয়া যাওয়ার পথে শ্রী চৈতন্য দায়হাটের পথ দিয়ে হেঁটেছিলেন বলে কথিত রয়েছে। এক কথায় কয়েকশো বছরের খণ্ড বিখণ্ড ইতিহাস নিয়ে এগিয়ে চলেছে স্থানীয় যুবক অশেষ কয়াল। দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এ শহর নিয়ে। তিনি বলেন কাটোয়া শহরের চেয়ে গরিমায় এগিয়ে ছিল দায়হাট। এটা বললেও অতিশয়োক্তি হবে না যে জেলাতেও নদী বন্দর বলে বিশেষ পরিচিতি লাভ করেছিল এই শহর। কাঁচা পিতলের পাশাপাশি প্রস্তর শিল্পেরও নাম ছিল দায়হাটের। জানা যায় এখনকার প্রস্তর শিল্প নবীন ভাস্কর দক্ষিণেশ্বরের কালী মূর্তি তৈরি করেছিলেন। সেই সময় কলকাতাতেও পাথরের নানা জিনিসের ব্যবসা করতেন এই তল্লাটের শিল্পীরা। বেহালার পরে বাগটিগরা মন্দিরের টেরাকোটার কাজ শিল্পী ও বাণিজ্য কেন্দ্র হওয়াতেই 1869 সালে 1 এপ্রিল দায়হাট পুরসভা গঠন হয়। ওই দিনই মাত্র 7 কিলোমিটার দূরের কাটোয়া শহরকেও পুরসভার মর্যাদা দেওয়া হয়। এই দুই শহরের জন্ম একদিনে, অথচ বর্তমানে কাটোয়ার তুলনায় ক্রমশ পিছিয়ে পড়েছে দায়হাট। পুরো পরিষেবা থেকে আধুনিক জীবনের সুযোগ সুবিধা সবেতেই দায়হাট যেন এক যুগ পিছিয়ে। অথচ এমনটা যে হওয়ার কথা ছিল না তা বলেছেন অনেকেই। পুরসভা গঠনের সময় কাটোয়া ও দায়হাটের জনসংখ্যা প্রায় একই ছিল। দায়হাট পুরসভা সূত্রে জানা গিয়েছে মাত্র 2 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই শহর তৈরি হয়। কয়েক বছর পরে এলাকা বেড়ে 4 বর্গ কিলোমিটার। বর্তমানে দায়হাট পুরসভা এলাকা 10.36 বর্গ কিলোমিটার। পুরসভা সূত্রে জানা যাচ্ছে 1951 সালে এই শহরের জনসংখ্যা ছিল 16,122 জন। তারপরে 2 দশক জনসংখ্যা বাড়লেও হঠাৎই উল্টো গতি দেখা যায়। 2001 সালে পৌঁছেও এই শহরের জনসংখ্যা দাঁড়ায় 22,593 জনে। আরো 10 বছর লোক সংখ্যা বাড়ে মাত্র 1797 জন। দায়হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার ঠাকুর বললেন, কাটোয়া ও দায়হাট যমজ শহর। জন্মলগ্নে দুই শহরের জনসংখ্যা পিঠোপিঠেই ছিল, কিন্তু সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে দায়হাট। জনসংখ্যাও কমতির দিকে। দায়হাটের 14টি ওয়ার্ডের মধ্যে 4টি ওয়ার্ডের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। আরো 2টি ওয়ার্ডের একাংশ বাসিন্দাও কৃষিকাজের সঙ্গে যুক্ত। পুরসভা সূত্রে খবর, দায়হাটের 40% এলাকায় এখনো চাষযোগ্য জমি রয়েছে। ভাগীরথীর তীরেও ওই জমিতে সবজি ও পাট চাষও হয়।
শহরের 40% বাড়িও মাটি কিংবা খড়পাত তৈরি। কয়েক বছর আগে বাম আমলের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য দাইহাট পুর ভবনের সামনে একটি সভার প্রকাশ্যেই বলেছিলেন, দাইহাটকে শহর বলে ভাবতে অবাক লাগছে। এসটিকেকে রোড হওয়ার গুরুত্ব কমেছে শহরের ভেতরের কালনাকাটোয়া রাস্তার, কিন্তু দাইহাটের এরকম অবস্থা কেন হলো? স্থানীয় বাসিন্দাদের ব্যাখ্যা, বাম সরকার এবংকে আসার পরে কাটোয়াকে পুনর্গঠনের কাজে হাত লাগায়, ফলে আশেপাশের জেলায় বহু মানুষও কাটোয়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আর সেখানে দাইহাটের ভেতর থেকে পুরনো কালনা কাটোয়া রোডের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। দাইহাট থেকে 2 কিলোমিটার দূর দিয়ে এসটিকেকে রোড তৈরি করা হয়, ফলে গ্রামীণ এলাকার বাসিন্দাদের দাইহাটে ঢোকার প্রবণতা কমতে থাকে। সুদিন হারিয়ে যায় কাঁসা পিতলের ব্যবসারও। বেশিরভাগ ব্যবসায়ীরাই দাইহাট ছেড়ে নদিয়া, মাটিয়ারি কিংবা কলকাতায় সিমলা অঞ্চলে চলে যান। দাইহাটের পুরপ্রধান সন্তোষ দাসও বলেন, মানুষের বসবাসের জন্য যেসব পরিষেবা থাকা দরকার তা কোনো আমলেই গড়ে ওঠেনি। বাসিন্দাদের অভিযোগ, গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য কিছুই সেভাবে গড়ে ওঠার এই শহরের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন তারা। জনসংখ্যাও বাড়েনি সে কারণেই। তবে যে শহরের দুপুর গলালেই দোকানপাটের ঝাঁপ নেমে যায়, সেই দাইহাট জেগে ওঠে একমাত্র রাস উৎসবে। চলুন তাহলে এবার বারোঘাট তেরোঘাটের নাম জেনে নেওয়া যাক। বারোঘাট, প্রথমত বারোদুয়ারি ঘাট, দ্বিতীয়ত কদমতলা ঘাট, তৃতীয়ত কালুর ঘাট, চতুর্থত শরৎপালের ঘাট, পঞ্চমত বক্সিগঞ্জের ঘাট, ষষ্ঠত গণেশ সাহার ঘাট, সপ্তমত শিবের ঘাট, অষ্টমত দেওয়ানগঞ্জের ঘাট, নবমতম কান্তবাবুর ঘাট, দশম ঘনহারি ঘাট, একাদশতম ইন্দ্রসবরী ঘাট, দ্বাদশতম শঙ্কেশ্বরী ঘাট এবং 13টি হাটের নাম হলো, প্রথমত দাইহাট, দ্বিতীয়ত বীরহাট, তৃতীয়ত আকাইহাট, চতুর্থত বিকিহাট, পঞ্চমত পাতাইহাট, ষষ্ঠত মন্ডলহাট, সপ্তমত খারহাট, অষ্টমত ঘোষহাট, নবমতম পানুহাট, দশম আতুহাট, একাদশতম নরদপুর হাট, দ্বাদশতম কৃষ্ণতুরপুর হাট, ত্রয়োদশ গঞ্জখুশিদপুর হাট। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে বাকিদেরও দাইহাটের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিন। এবং এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।